স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। দেশের পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ ও সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালনে অগ্রগতি হয়েছে। বিজিএমইএর প্রায় ৯০% কারখানায় কর্মপরিবেশ উন্নত হলেও সংগঠনের বাইরে থাকা ৪-৫০০ কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করা যায়নি। এতে দর কষাকষির সুযোগ কমে যাচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। পোশাক খাত নিয়ে ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। স্মার্ট ও উন্নত দেশের কাতারে যেতে শিল্প কারখানায় শ্রমিকদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বিজিএমইএ এর অধীনে রয়েছে প্রায় ২১০০ কারখানা। ৪ দশকেরও বেশি সময় ধরে এই খাতটি নারীদের জন্য কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি করেছে, যা সমাজের ইতিবাচক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে। কারখানার কর্মপরিবেশ উন্নত হয় সন্তুষ্ট শিল্প শ্রমিকরা। আমাদের কোনো ঝুঁকি নেই, নিরাপদভাবে কাজে আসতে পারি, আবার যেতেও পারি। এখানে আমাদের ট্রেনিং দেওয়া হয়, অগ্নি নিরাপত্তার জন্য ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শিল্প মালিকরা বলছেন, নিবন্ধিত কারখানাগুলোর মধ্যে প্রায় ৯০% কর্মপরিবেশ ভালো। বিজিএমইএর মেম্বারদের ক্ষেত্রে বলতে পারি যে আমরা অলমোস্ট সবাই কমপ্লায়েন্ট। আমি 100% কথা বলবো না, একটা 90% মতো আমরা কমপ্লায়েন্ট। ছোট অনেক ফ্যাক্টরি এবং গায়ে গায়ে লাগানো ফ্যাক্টরি, তো এগুলো তো কমপ্লায়েন্ট না এবং আনসেফ, অফকোর্স আনসেফ আমি বলবো সেই সব ফ্যাক্টরিগুলো। এবং কত পার্সেন্ট আসবে বা কয়টা ফ্যাক্টরি আছে সেটা বলাটা খুব কঠিন, তবে ৪-৫০০ তো হবেই। বিশ্লেষকেরা বলছেন, বিজিএমইএ ও বিকেএমইএ এর বাইরে থাকা ৪-৫০০ কারখানার কাজের পরিবেশ উন্নত করা প্রয়োজন। আস্তে আস্তে সবাইকেই এই কমপ্লায়েন্সের মধ্যে আসতে হবে, সেটার কোনো অজুহাত নাই। সেই ক্ষেত্রে তাদের ধরেন যদি কোনো ধরনের ঋণ সুবিধা, ঋণ সহায়তা প্রয়োজন পড়ে, সেটার ক্ষেত্রে সরকার সুবিধা দিতে পারে। এই যারা কমপ্লায়েন্ট হয়নি তাদের পুরো দায়ভারটা কিন্তু এখন নিতে হচ্ছে কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলোর উপরে, এবং ওই যারা অল্প কিছু যে নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি আছে তাদের কারণে যে বড় সমস্যা হচ্ছে সেটা হলো আমরা কিন্তু সেরকম দাম পাচ্ছি না। পোশাক খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সক্রিয় ভূমিকার উপর জোর দেন বিশ্লেষকেরা। শিল্প মালিকরা বলছেন, বিজিএমইএ-ভুক্ত প্রায় ২১০০ কারখানায় কর্মপরিবেশ নিশ্চিত হলেও এর বাইরে থাকা ৪ থেকে ৫০০ কারখানায় এখনও কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। এগুলোর ব্যাপারে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ব্রিফিংয়ে পুলিশ জানায়, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই নৃশংস এই হত্যাকাণ্ড। এ মামলায় ১৭ জনের নামে চার্জশিট দিয়েছে পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যা মামলায় তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মামলাটি ডিবির নিকট তদন্তভার অর্পণ করা হয়। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। যার নিকট সহযোগিতা চেয়েছি। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এই হত্যাকাণ্ড। এর নির্দেশদাতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি। তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তিনি জানান, এই হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযোগপত্রভুক্ত প্রধান ৩ আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি। মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গণসংযোগ চালাচ্ছিলেন ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা। ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান হাদি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল 9টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন। উত্তরের অন্যান্য জেলার মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে 8.5, গাইবান্ধায় 9.2, দিনাজপুরে 8.7 ও সিরাজগঞ্জের 8.3 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। এছাড়া ভোলায় 8.4 ডিগ্রি ও হবিগঞ্জে সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কাজের জন্য অনেক ভোগান্তি হয়, শীতের জন্য মানুষ তো উঠতে পারতেছে না, প্রচণ্ড ঠান্ডা, সংসার চালাতে সমস্যা, বিভিন্ন কাজের সমস্যা। ওঠে না, এই কারণে বিছানাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর ঠান্ডা পড়তে আছে, ঠান্ডা লেগে তো মনে হচ্ছে আমরা গতনে বাইরে নন, কি করুন, বাইরের দায়িত্বে বাইরে দিতে হয়। বিত্তবান আছেন সমাজের বা রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, তারা যেন এই বিষয়টা চিন্তা করেন এবং তাদেরকে শীতবস্ত্র প্রদান করে। এবারে নওগাঁ থেকে শীতের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। কথা বলছি তার সাথে। রৌফ, তাপমাত্রা কমে যাওয়ায় কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আজকে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.5 ডিগ্রি পরিমাপ করা হয়েছে। সকাল 9টায় নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার যেটা রয়েছে সে অফিসের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়া গতকালকে কিন্তু নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে কয়েক ডিগ্রি কমে এক লাফে আজকে সকাল 9টায় 6.5 ডিগ্রি পরিমাপ করা হয়েছে, যা এই চলতি শীত মৌসুমে নওগাঁতে সর্বনিম্ন। এছাড়া আপনার এই প্রচন্ড শীতের কারণে দীর্ঘ কয়েকদিন পর কিন্তু আপনার হচ্ছে সূর্যের দেখাটা পাওয়া গেছে। আর সূর্যের দেখা পাওয়ার কারণেই কিন্তু আজকে শীতের তীব্রতাটা অনুভূত হচ্ছে বেশি। এছাড়া উত্তরের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার কারণে কিন্তু শীতের তীব্রতাটা কয়েক গুণ বাড়িয়েছে। এই শীতের কারণে কিন্তু প্রচন্ড বহুমুখী সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, তারা কিন্তু প্রচন্ড শীতে বাইরে বের হয়ে কাজ করতে পারছে না। যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছে, তারা যাত্রীর অভাবে কিন্তু অনেকটাই বসে বসে দিন কাটাচ্ছে, যার কারণে তাদের আয় কমে গেছে। এছাড়া যেগুলো শ্রমজীবী মানুষরা রয়েছে, যারা মাঠে কাজকর্ম করে, তাদের কিন্তু কাজকর্ম একেবারে নেই বলেই কিন্তু তারা জানিয়েছে। অর্থাৎ এই প্রচন্ড শীতের কারণে নওগাঁর যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে, তারা কিন্তু প্রচন্ড সমস্যায় পড়েছে। অর্থাৎ নওগাঁর যে জনজীবন সেটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া শীতার্থ মানুষ যেগুলো রয়েছে, ছিন্নমূল, ভবঘুরে, অসহায় শীতার্থ মানুষ, তারাও কিন্তু শীতবস্ত্রের কারণে অনেকটা কষ্টে দিনানুপাত করছে। এই শীতার্থ মানুষরা যাতে শীতে কষ্ট না পায়, সেই জন্য জেলা প্রশাসন, জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। আমরা আরেকটা যেটা দেখেছি যে প্রচন্ড শীতের কারণে নওগাঁর যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে কিন্তু শিশু ও বয়স্ক মানুষ যারা রয়েছে, তারা শীতজনিত বিভিন্ন রোগে কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। অনেক সময় নওগাঁ সদর হাসপাতালে দেখা গেছে যে শয্যা না থাকার কারণে তারা কিন্তু মেঝেতে কিন্তু শুয়ে থেকে চিকিৎসা নিচ্ছে। তবে এখন পর্যন্ত নওগাঁর কোনো হাসপাতালে শীতজনিত কোনো কারণে কিন্তু কোনো রোগী মারা যায়নি। আমার সাথে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আজকে যেহেতু নওগাঁ 6.5 ডিগ্রি তাপমাত্রা পরিমাপ করা হয়েছে, যেটা মাঝারি শৈত্যপ্রবাহ, এবং আগামীতে তাপমাত্রাটা আরেকটু কমার সম্ভাবনা রয়েছে। তো নওগাঁ থেকে শীত নিয়ে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। দর্শক, নওগাঁ থেকে শীতের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রৌফ। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের একটি মসজিদে ভাঙচুরের পর বিভিন্ন এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর ফলে নেপালের সঙ্গে থাকা সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী ভারত। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, নেপালের একটি মসজিদে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশটির পারসা জেলার বীরগঞ্জ শহরে ব্যাপক বিক্ষোভ করেন হাজারো মানুষ। মুহূর্তের মধ্যে এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় ভারতের বিহারের রক্সোল জেলার কাছাকাছি এলাকায় অবস্থিত নেপালের বীরগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়। নেপালের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে ভারত। জানিয়ে দিচ্ছি খেলার খবর। ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য যে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তা নাকচ করে দিয়েছে আইসিসি।
এমন সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে ICC PCBকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই সাথে নাকি বলা হয়েছে বাংলাদেশ দল ভারতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। নিরাপত্তা ইস্যুতে কোনো আপোষ করবে না বিসিবি। T20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন না হলে টুর্নামেন্ট ওয়াকওভার করবে বাংলাদেশ। মঙ্গলবার ICCর সাথে অনলাইন মিটিং শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে 2026 ICC T20 বিশ্বকাপ। 1 মাসের মতো সময় থাকা বিশ্ব আসরের সূচি থেকে ভেন্যু সবকিছু ঠিক, তবে IPL থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ায় শেষ সময় লেগেছে গন্ডগোল। দোলা চলে পড়েছে বাংলাদেশের T20 বিশ্বকাপ ভবিষ্যৎ। ক্রিকেট বাজ থ্রুতে যত নিউজ হচ্ছে, যেখানে হচ্ছে এর বাইরে কোনো অথেন্টিক কোনো নিউজ হচ্ছে না ICCর থ্রুতে। তো সেক্ষেত্রে আমরা অথেন্টিক কোনো কথাও বলতে পারছি না এখন। তো আমরা যতক্ষণ পর্যন্ত মেইলটা না পাবো ততক্ষণ পর্যন্ত কিছু বলবো না, বলতে পারছি না, কারণ এটা একটা বড় সড় বিষয়। ICC এটা আমাদের ক্রিকেট অভিভাবক, যেহেতু তাদের রেসপন্সটা পাওয়ার পরে আমরা আপনাদেরকে জানাবো আসলে আমরা বিকল্প ব্যবস্থা কি নিচ্ছি। এটা তো এখন বলতে পারবো না, তারা তো ইমেল অ্যান্সার করেনি, এখন হয়তো করবে, আমরা অপেক্ষায় আছি। ভারতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হওয়ায় গেল রোববার ICC-কে এতে ম্যাচ ভেন্যু পরিবর্তনে জোরালো দাবি তোলা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ICC-র পক্ষ থেকে কোনো জবাব আসেনি, যদিও বোর্ড কর্তারা সাফ জানিয়েছেন ভেন্যু পরিবর্তন না হলে টুর্নামেন্ট বয়কট করবেন তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না আমাদের সিকিউরিটি রিজনে, কারণ এখানে আমাদের মিডিয়া, আমাদের সাপোর্টার্স, আমাদের অর্গানাইজার্স এবং তাদের ফ্যামিলি আছে। তাদের বড় একজন প্লেয়ারের সিকিউরিটি এত সমস্যা হলে এত লোকের সিকিউরিটি কীভাবে দিব আমরা? আর ওখানে যদি কোনো স্যাবোটেজ হয়ে যায় সেটা দায়িত্ব কারা নেবে? তবে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে। এটা তো কোনোভাবেই উচিত না। খেলাধুলার জায়গায় খেলাধুলা চলবে, মিউজিকের জায়গায় মিউজিক চলবে, রাজনীতির জায়গায় রাজনীতি চলবে, বাট রাজনীতির বাইরে কোনো কিছুই না। তো এই রাজনীতিটা আসলে আমরা শুরু করিনি, যারা শুরু করেছে তাদেরকে শেষ করতে হবে। ICC একটা সলিউশনে আসুক, এবং আমরা যেহেতু ভেন্যু শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, আমরা তাহলে শ্রীলঙ্কায় ফেভার করতে চাচ্ছি আর কি। ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানের IPL খেলা হচ্ছে না, সুযোগ লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ। PSL এর অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয় HBL PSL 11-তে যোগ দিলেন কাটার মাস্টার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায়, বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।